দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। এক হচ্ছে যেটা সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে শেষ হলো, গোয়া ভার্সেস মুম্বাই। এবার গোয়া আর মুম্বাইয়ের খেলা মানে কিন্তু একটা আলাদা উত্তেজনা আমাদেরকে গিফট করে। অলওয়েজ একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখি, একটা কোয়ালিটি ফুটবল দেখি এবং বহু বহু মেমোরি রয়েছে এই দুটো টিমকে ঘিরে, যেভাবে দিনের পর দিন তাদের দ্বৈরথ আমরা দেখেছি। তো কোথাও সেরকমই একটা ক্লাস একটা ম্যাচ, একটা কোয়ালিটি ম্যাচ আমরা অন্তত সন্ধ্যেবেলায় দেখেছি, যেখানে দুদিক থেকেই সমান পরিমাণে ব্যাটেলে যা কিছু অস্ত্র শস্ত্র সব কিছু মজুদ ছিল। কিন্তু আমি অন্তত বলবো যে ঠিক আছে, চলো মুম্বাই ভালো খেলেছে, দুদিকে দুজন আমরা ইন্ডিয়ান স্কোরার পেয়েছি। বাট কোথাও আমার মনে হয়েছে যে গোয়া কিন্তু আজকে একটু আনলাকি ছিল। গোয়ার ক্ষেত্রে বিশেষ করে পোস্ট যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেইখানে কিন্তু গোয়া ম্যাচটা জিততে পারতো এবং গোয়ার কাছে আজকে ব্যাক টু ব্যাক তিনটে হারার পর একটা কামব্যাকের ম্যাচ হতে পারতো। বাট ঠিক আছে, হয়নি। কোথাও গোয়া সেই ইন্টেন্টটা দেখিয়েছে, বেশ কিছু চেঞ্জেস টিমকে ভালো করেছে। পরবর্তীতে নামা বোরহা হেরেরা, অবশ্যই তাকে নিয়ে আলাদা করে কথা বলতে হবে এবং অবশ্যই আমি কেন থাম্বনেলে স্পেশালি বিক্রম প্রতাপকে রেখেছি তার রিজনগুলোও শেয়ার করার চেষ্টা করব। এবং তার সাথে পরের যে ম্যাচটা আগামীকাল যেটা রয়েছে, যেখানে কলিঙ্গা স্টেডিয়ামে কিন্তু ওড়িশার বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আবারও সেই সুপার কাপ ফাইনালের পর ওড়িশা ইস্টবেঙ্গল মুখোমুখি, এবং এখনও অবধি এই সিজনে ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু আনবিটেন রয়েছে। তো কোথাও এই যে রেকর্ডসগুলো, সেটা ইস্টবেঙ্গলকে কতটা চার্জ করতে পারে। অবশ্যই সাইড লাইনে কোচ থাকবেন না, ম্যাচের মধ্যে হিজাজি মায়ের মতো প্লেয়ারকে ইস্টবেঙ্গল মিস করবে। উল্টো দিকে ওড়িশা এফসি তারাও কিন্তু ছন্দে রয়েছে। তারা সেই যে সুপার কাপ ফাইনালটা ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল, তারপর থেকে আইএসএলের সেকেন্ড লেগে কিন্তু এখনও অবধি হারেনি, দুটো উইন দুটো ড্র। তো কোথাও তারা কিন্তু ছন্দে রয়েছে, প্লেয়াররা ফর্মে রয়েছে। আহমেদ জাহু কার্ডের সমস্যা কাটিয়ে ফিরে আসছে। তো সব দিক থেকে ওড়িশাও কিন্তু একটা বেটার জায়গাতে রয়েছে এবং ইস্টবেঙ্গলও আগের ম্যাচটা জিতেছে, যেভাবেই হোক জিতেছে। যতই আমরা তাদের খেলা নিয়ে প্রশ্ন তুলি না কেন, বাট দিনের শেষে যে 3 পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা তো ঠিক কথা। বাট কোথাও এই ম্যাচটা কিন্তু আলাদাভাবে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করতেই পারে। তো সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো। দেখো, প্রথমেই কথা বলবো গোয়া ভার্সেস মুম্বাই ম্যাচটা নিয়ে। যে ম্যাচটা আমাদেরকে অলওয়েজ আইএসএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রচুর মেমোরেবল নাইটস গিফট করেছে, এবং আজকেও সেরকমই একটা ম্যাচ হয়ে উঠেছিল। যেভাবে দুটো টিম খেলেছে, এত পরিমাণে শটস নিয়েছে, এত পরিমাণে টার্গেটে গেছে, এবং দুদিকে দুজন ইন্ডিয়ান স্কোরার আমরা পেয়েছি। বিক্রম প্রতাপ গোল করে লিড দিয়ে দেয় মুম্বাইকে, সেখান থেকে একটা কামব্যাকের রাস্তা ইয়াসিরের গোল থেকে পায় গোয়া। তারপরেও কিন্তু দুটো টিমের যে কেউ আজকে উইনারটা বার করতে পারতো। এবং বারবার আমি ম্যাচ শেষে একটা কথা বলছি, অন্ততপক্ষে এই 5টা টিমকে নিয়ে, যারা এখনও অবধি লিগ শিল্ড জয়টাকে কি বলবো সিল করতে পারেনি, কেউই করতে পারেনি। প্রত্যেকের কাছে সমান চান্স রয়েছে। হয়তো কেউ 19 কেউ 20 চান্স রয়েছে, বাট সবার কাছে সমান চান্স রয়েছে। তো কোথাও কোনো দিন যদি তুমি কোনোভাবে স্লিপ করো, তাহলে কিন্তু সেটা গিয়ে টেবিলে গিয়ে এফেক্ট করবে। এবং মোটামুটি যা কিছু পরীক্ষা নিরীক্ষার ছিল, যে গোটা লিগ স্টেজে আমি কীরকম খেলবো, কী ফরমেশন থাকবে, কোন প্লেয়ার ক্লিক করছে না করছে, কী হচ্ছে না হচ্ছে, সেই জায়গাটা তোমার কমপ্লিট হয়েছে। এবার তোমাকে যা কিছু করতে হবে, যে ফাইনালি এই লাস্ট ল্যাপে এসে তোমাকে কোথাও লিগ শিল্ডের কাছাকাছি পৌঁছতে হবে। যদি সেটা হয়তো ভালো, না হলে আপাতত গোয়া যেভাবে লিগটাকে বটল করলো, জানি না এরপর আরও কয়েকটা 2-3টে ম্যাচের পর অন্য কোনো টিম কীভাবে বটল করবে কি না করবে, নাকি একদম লাস্ট অবধি মানে 20, 21, 22 এই যে 3টে ম্যাচ উইক থাকবে, মানে এই 5টা টিমের, সেখানে গিয়েই কোথাও ফাইসালা হবে যে ফাইনালি কারা লিগ শিল্ড পাচ্ছে। কারণ এইবারে আমরা জানি যে লিগ শিল্ড উইনারটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, কারণ আইএসএল কাপ উইনারদের সেইভাবে কোনো ভ্যালু থাকছে না এফসি কাপ কম্পিটিশনে। এবং সেই জায়গাটায় কোথাও অনেক বেশি কিন্তু উত্তেজক হচ্ছে। আগে কি হতো, যে দুটো ট্রফি থাকতো, একটা না হলে চলো ফ্যানরা আরেকটা ওয়েট করে থাকবে যে চলো ওখানেও আমরা গিয়ে ভালো কিছু করতে পারি। কিন্তু এখন সুযোগ একটাই, তোমাকে সেখানে কিছু করতে হবে। 22টা ম্যাচের রেজাল্টই বলে দেবে তুমি কোথায় রয়েছো। এবং সেই দিক থেকে দেখতে গেলে দুটো টিমই কিন্তু আজকে ফুল ফ্লেজেড ঝাঁপিয়েছিল, যা কিছু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে ম্যাচটাকে জেতার চেষ্টা করেছিল। গোয়া লিটল বিট আনলাকি, যেভাবে 3টে শট পোস্টে লেগে ফিরে এসেছিল, বারে লেগে ফিরে এসেছিল, সেই জায়গাটা কোথাও গোয়াকে 3 পয়েন্টের হাত থেকে রুখে দিল। দুটো প্লেয়ারকে নিয়ে আমি স্পেশালি কথা বলবো। আমি জানি প্রত্যেকটা প্লেয়ার খুব অসাধারণ খেলেছে। ধীরাজের ইনক্লুশনটা একটা মাস্টার স্ট্রোক ছিল মানুয়েল মার্কোস রোকার তরফ থেকে। আর্শদীপ যে ভুলগুলো করছিল সেটা ধীরাজ এসে অনেকটা রেকটিফাই করেছে, বেশ কিছু ভালো ভালো সেভ করেছে। দুদিকে দুজন গোলকিপার, একদিকে ধীরাজ একদিকে ফুরবা, অসাধারণ কিছু সেভ করেছে। কিন্তু আমি দুটো প্লেয়ারকে নিয়ে স্পেশালি কথা বলবো। এক হচ্ছে বিক্রম প্রতাপ। কেন তাকে আমি বললাম যে নেক্সট বেস্ট থিং, এবং কেন সেটা তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ছেলেটা গোলটা জানে, এই ছেলেটা গোল করতে জানে। ওর এজ গ্রুপে এর আগে যত প্লেয়াররা পেরিয়েছে তারা হয়তো অনেকে গোল করেছে, কেউ হয়তো আই লিগে গোল করেছে, কেউ আইএসএলেও গোল করেছে, ভালো ভালো কিছু গোল করেছে। বাট একটা যে কন্টিনিউয়াস রান,
একটা পজিশন নেওয়া, একটা কোথাও নিজেকে প্রডিউস করা একদম টপ লেভেলটাতে গিয়ে, এবং সেটাও দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সেটা কোথাও বিক্রম কিন্তু করতে পারছে। এবং ওর মধ্যে একটা কনফিডেন্সের যে ছোঁয়া, সেই ছোঁয়াটা থাকে, এবং কোথাও সেই জায়গাতে মনে হয় যে চলো আমাদের অন্তত ফিউচার যে জেনারেশন রয়েছে সেটা রেডি রয়েছে। এবং এই প্লেয়ারগুলোকে দেখলে সেটা বোঝা যায়। এবং বিক্রমের মধ্যে অনেক প্লাস পয়েন্ট রয়েছে। ওর হাইটটা অসাধারণ, ওর ফিজিকটা খুব ভালো, ও উইং দিয়ে খুব ভালো ঢুকতে পারে, ও উইং দিয়ে বল বাড়াতে পারে, ওর অ্যাসিস্ট করার ক্ষমতা রয়েছে। 22 বছর মাত্র বয়স, অর্থাৎ ওর কাছে কিন্তু কেরিয়ারে একটা বড় সময় রয়েছে নিজেকে সেই লেভেলটাতে নিয়ে যাওয়া। আমি কখনোই বলবো না, বা আমাদের মতো ফুটবল ফ্যানরা কখনোই বলবে না, ইরেসপন্সিবলের মতো কথা বলবে না যে আমরা নেক্সট সুনীল ছেত্রীকে পেয়ে গেছি বা নেক্সট জেজেকে পেয়ে গেছি, এরকমটা না। প্রত্যেকটা প্লেয়ারকে তার যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে, সেটা দিয়ে জাজ করা দরকার। কারণ সুনীল ছেত্রী হতে গেলে, মানে ন্যাচারালি কেউ হবে না সেটা অন্য বিষয়, বাট সুনীল ছেত্রীর মতোও হতে গেলে তোমাকে যে ডেডিকেশনটা দেখাতে হবে, সেটাও 1-2 বছর 3 বছর না, কন্টিনিউয়াসলি 15-16 বছর ধরে সেই ডেডিকেশন কিন্তু দেখিয়ে যেতে হবে। সেটা সবার থেকে এক্সপেক্ট করাটাও খুব ভুল। কারণ এখন যেভাবে ফুটবলটা হয়, যেভাবে আমরা একটা করে প্লেয়ারকে দেখি যে একটা সিজন অসাধারণ খেলছে, পরের সিজনে গিয়ে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পরের সিজনটা একটু আধটু ভালো খেলছে, আবার পরের সিজনে গিয়ে ডাউন হয়ে যাচ্ছে। এবং হতে হতে কী হয় যে ক্লাবেরও তাদের উপর থেকে ভরসাটা চলে যায়, অন্য কোনো প্লেয়ার এসে যায় সেই পজিশনে যে সে খুব ভালো খেলছে, তাকে তখন সই করিয়ে নেওয়া হয়। কারণ আমাদের এখানে কী হয়, আমাদের এখানে যেহেতু পুরো ফুটবল সিস্টেমটা খুব ছোট, খুবই কম্প্যাক্ট, এবং সেখানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সাকসেসটা দিতে হয়। তো খুব বড় সময় থাকে না যে আমাদের এখানে টোটাল একটা সিজনে 50-60টা ম্যাচ রয়েছে, প্রচুর ম্যাচ খেলতে পারছে, তো অনেক প্লেয়ারকে রাখা গেল টিমের মধ্যে, সেটা কিন্তু টিমগুলোর ক্ষেত্রে হয় না, বা যেটা একটা ইস্যু থাকে। তো এইসব বিভিন্ন ব্যাপার রয়েছে, এবং সেই জায়গা থেকে ইন্ডিয়ান প্লেয়ার যারা গোল করে তাদের সংখ্যাটা কিন্তু কমে যায় দিনের পর দিন। হয়তো এই সিজনে খুব ভালো হলো, পরের সিজনে গিয়ে ভালো হবে না। শিবশক্তি খুব ভালো উঠলো, পরের সিজনে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম এরকম এক্সাম্পল কিন্তু হাজার হাজার রয়েছে, আমরা ইন্ডিয়ান ফুটবলে বহুদিন ধরে দেখে আসছি, যে যাকে মনে হচ্ছে চলো এরপর কিছু হতে পারে, সে হচ্ছে না। কিন্তু এই বিক্রম প্রতাপ প্লেয়ারটার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে। এবার যেটা বললাম যে 22 বছর বয়সে তোমার যদি এই কোয়ালিটি থাকে, তাহলে একজন ফ্যানের এক্সপেকটেশন কী থাকবে, যে তুমি যখন 25 হবে, 27 হবে, তোমার কোয়ালিটি আরও ইনক্রিজ করবে, আরও কোয়ালিটি তোমার ডেভেলপ হবে, এবং সেই জায়গাটা থেকে কোথাও ইন্ডিয়ান ফুটবল বেনিফিটেড হবে। যদি সেটা হতে পারে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে নেক্সট বেস্ট থিং আমরা কোথাও বিক্রম প্রতাপের মাধ্যমে পেতে পারি। অবশ্যই আরও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, বাট কন্টিনিউয়াস গোলের মধ্যে বা কনফিডেন্সের মধ্যে কিন্তু বিক্রম প্রতাপ আপাতত রয়েছে। এবং এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোরহা হেরেরা। দেখো, প্লেয়ারটা লাস্ট ম্যাচে ইনজিওর্ড হয়েছিল। আমি জানি না যদি সত্যি 13 মিনিট খেলার মতো সিচুয়েশনে প্লেয়ারটা ছিল, আমি এক্সট্রা টাইম ধরে বলছি, তাহলে সেই প্লেয়ারটা 30 মিনিট খেলার মতো হয়তো সিচুয়েশনে ছিল। কারণ পাওলো রেট্রি যে ম্যাচটা খেলছিল, সেটা জাস্ট হজম করা যাচ্ছিল না, জাস্ট সহ্য করা যাচ্ছিল না। ইভেন যদি কার্লোসের বদলেও বোরহা অনেক আগে মাঠে নামতো, তাহলেও কিন্তু আরও অনেক চান্স ক্রিয়েট হতো। 13 মিনিট প্লেয়ারটা নেমেছে, এবং সেখানেই কিন্তু 3টে শট, যার মধ্যে 2টো অন টার্গেট, একটা পোস্টে গিয়ে হিট করেছে। এবং যেভাবে ওই 13 মিনিট, জাস্ট ওইটুকু সময়, সেই সময়টার মধ্যে বোরহা নিজের ক্লাসটা দেখিয়েছে, নিজের আর্জেন্সিটা দেখিয়েছে, কোথাও গোল করতে হবে, টিমকে জেতাতে হবে, কোথাও তেড়ে ফুঁড়ে একটা লাগার মতো যে আমরা কথা বলি, সেই জিনিসটা কিন্তু বোরহা মাঠে নেমে দেখিয়েছে। হয়তো ম্যানুয়েল মার্কোস রোকা এতটা এক্সপেক্ট করেননি, সেই কারণে তিনি হয়তো তাকে এতটা সময় অবধি হোল্ড করে রেখে দিয়েছিলেন। 83 মিনিটসে চেঞ্জ হচ্ছে, মানে বুঝতে হবে যে তোমার যে প্রপার গেম উইনিং প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ের মধ্যে হয়তো এই প্লেয়ারটা ছিল না। বাট আমি কোথাও ফিল করছিলাম যে অন্ততপক্ষে আরও 15 মিনিটস আগে যদি বোরহা মাঠের মধ্যে ঢুকতো, তাহলে হয়তো গোয়ার দিকের রেজাল্ট ফেভার হয়ে গেলেও হয়ে যেতে পারতো। কারণ ও যেভাবে চান্সগুলো ক্রিয়েট করছিল ওইটুকু সময়ের মধ্যে, আরও 15 মিনিটস পেলে কিন্তু আরও ডাবল চান্স ক্রিয়েট করতো। আমি যেটা বারবার বলবো, অন্ততপক্ষে আজকে গোটা ম্যাচটা দেখার নিরিখে, যে গোয়া লিটল বিট আনলাকি ছিল, তারা পারতো আজকে 3 পয়েন্ট তুলতে, বাট হয়নি। এবং এটা না হওয়ার ফলে কিন্তু ওড়িশা, মোহনবাগান, কেরালা, তারা কিছুটা হলেও হ্যাপি হয়েছে, তারা একটু হলেও লুকিয়ে হাসছে। কারণ ঠিক আছে, চলো, যখন বারবার বলি না যে সেম লেভেলে থাকা কম্পিটিটর যখন পয়েন্ট লস করে, বা একটা টিম অন্তত যখন আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ না পায়, তখন কিন্তু তার কাছের যারা কম্পিটিটর রয়েছে তারা একটু হলেও খুশি হয়। এরপর যেটা, সেটা অবশ্যই কিন্তু আগামীকালের যে ম্যাচ রয়েছে ওড়িশার ঘরের মাঠে, ওড়িশা ভার্সেস ইস্ট বেঙ্গল। এই ম্যাচটাতে ওড়িশা পুরোপুরিভাবে তাদের স্ট্রেংথের দিক থেকে 100% লেভেলে রয়েছে। কারণ লাস্ট ম্যাচ আমরা দেখেছিলাম যে আহমেদ জাহু না থাকার ফলে মাঝমাঠে যে একটা কন্ট্রোল, বলি না যে মাঝমাঠে নিউক্লিয়াস হচ্ছে আহমেদ জাহু, এবং লোবেরাস সিস্টেমে যে জাহু কীরকম একটা প্লেয়ার, সেটা আমরা দেখছি। এর আগে মুম্বাই দেখেছি, গোয়াতে দেখেছি, ওড়িশাতেও দেখছি। সেই প্লেয়ারটা না থাকা মানে কিন্তু তোমার মাঝমাঠের কন্ট্রোলটা হারিয়ে যাওয়া, যেটা মোহনবাগান ম্যাচ
ম্যাচে ওদের হয়েছিল। তো সেই আহমেদ জাহু কিন্তু ফিরছে, বাকি কোনো প্লেয়ারের সেইভাবে কোনো না থাকার সম্ভাবনা নেই। পুরো টিম এই মুহূর্তে ফিট রয়েছে, সমস্ত প্লেয়ার রয়েছে, বিদেশি প্লেয়াররা রয়েছে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের দিকে তাকালে দেখা যাবে যে অবশ্যই কোচ কার্লোস কোয়াদ্রাত, তিনি কিন্তু কার্ডের জন্য সাসপেনশনে রয়েছেন, এবং তার সাথে হিজাজি মেহের, তারও 4টে ইয়েলো কার্ড রয়েছে সাসপেনশন, এবং সাউল ক্রেসপো, তাকে ফেরানোর তো প্রচুর চেষ্টা হয়েছিল, বাট কতটা কালকের ম্যাচে ফেরানো যাবে সেখানে একটা বড় ডাউট কিন্তু থাকছে। এবং বাকি যদি ইস্টবেঙ্গলের টিমটার দিকে তাকানো যায় এবং যদি ওড়িশার টিমটার দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে পোস্ট সুপার কাপ যে সিচুয়েশন, সেই সুপার কাপ সিচুয়েশনে কিন্তু ওড়িশা একটা ম্যাচও হারেনি, এবং ইস্টবেঙ্গল সেখানে কিন্তু 3টে ম্যাচ হেরে ফেলেছে। তো এটা একটা কোথাও মানে ভীষণভাবে কিন্তু দুটো টিমের যে বেসিক ডেপথ রয়েছে, সেই ডেপথের দিকে কিন্তু অবশ্যই একটা কম্প্যারিজন তোলে। বাট যে কোনো ম্যাচ, যে কোনো দিন, সেটার একটা আলাদা আঙ্গিক হয়, সেটার একটা আলাদা প্রেজেন্টেশন হয়, আলাদা একটা রিপ্রেজেন্টেশন হয়। দুটো টিমের যে মনোবল রয়েছে, মনোভাব রয়েছে, সেটা পুরো ডিফারেন্ট হয়, এবং সেখানে কোথাও আমরা একটা ডিফারেন্ট গেম এক্সপেক্ট করতেই পারি। এবং বারবার করে দেখো এই ম্যাচটা থেকে না, বিশেষ করে আমি বলবো যে যারা ওড়িশা এফসির কম্পিটিটার্স রয়েছে, সেখানে মোহনবাগান বলো, মুম্বাই বলো, কেরালা বলো, গোয়া বলো, তারা কিন্তু অবশ্যই চাইবে যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতুক। এবং যারা ইস্টবেঙ্গলের কম্পিটিটার রয়েছে, জামশেদপুর রয়েছে, চেন্নাইন রয়েছে, বা নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, তারা কিন্তু অবশ্যই চাইবে যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা হারুক। কালকের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি টপ 6-এ ঢুকে যাচ্ছে, 6 নম্বর পজিশনে চলে যাচ্ছে। কারণ এই যে 3 পয়েন্টটা, সেই 3 পয়েন্ট কিন্তু জামশেদপুরের থেকে তাদের এগিয়ে দেবে। এবং ওড়িশা যদি কালকে জিতে যায়, তাহলে ওড়িশা কিন্তু একটা ভালো মাইলেজ পেয়ে যাবে। তো কখনোই কিন্তু মোহনবাগান, মুম্বাই এরা চাইবে না যে ওড়িশা জিতুক। তো সেই জায়গা থেকে মোহনবাগান ফ্যান্স যদি এই ভিডিওটা কেউ দেখো, কালকের ম্যাচে কাকে সাপোর্ট করছো না কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ ইন্টারেস্টিং একটা জায়গাতে কিন্তু আপাতত এই ম্যাচটা এসে হাজির হয়েছে। এবার যদি বলি যে দুটো টিমের প্লেয়িং যে অ্যাপ্রোচ রয়েছে সেটা কী দাঁড়াবে, দেখো ওড়িশা যেভাবে সুপার কাপ ফাইনাল হেরেছে, এবং তারপর থেকে লোবেরা যা সব বলে চলেছেন, ঠিক আছে, একজন কোচের আঙ্গিক থেকে তিনি অবশ্যই তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। যে রেফারিরা কোথাও সেই দিনকে ম্যাচে ঠিকঠাক ছিল না, ইস্টবেঙ্গল রেফারির সাহায্যে টুর্নামেন্ট জিতেছিল, ট্রফি পেয়েছিল, ঠিক আছে, কেউ কোচ কেউ বলতে পারেন। এবং তিনি যখন যুবভারতীর ম্যাচটা শেষে বলেছিলেন যে এই ড্র করে ইস্টবেঙ্গল উচ্ছ্বসিত, সেদিনকেও বলেছিলাম যে না, এই ড্রটা ইস্টবেঙ্গল ডিজার্ভ করে না, কারণ সেই দিনকে যেভাবে পেনাল্টির পর পেনাল্টি ইস্টবেঙ্গলের থেকে মানে বঞ্চিত করে দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গলকে পেনাল্টি থেকে, সেখানে কিন্তু কোথাও ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে যেতে পারতো। সেটা ইস্টবেঙ্গলের জন্য ব্যাড লাক ছিল, ওড়িশার জন্য গুড লাক ছিল। অনেক কষ্ট করে আমি বলবো যে ওড়িশা কিন্তু সেই দিনকে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল, কারণ রেফারি সেই দিনকে পুরোপুরি ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলেছিল। এবং এই ম্যাচটা সেখানে কোথাও একটা আলাদা উত্তেজনা আমাদেরকে দেবে, যে শুরু থেকে কিন্তু ওড়িশা চাইবে যে কিল দ্য গেম, ফার্স্ট হাফে অন্ততপক্ষে একটা ভালো মতো লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়া, এবং সেকেন্ড হাফে সেই লিডটাকে ধরে রেখে বা সেই লিডটাকে বাড়িয়ে কোথাও ম্যাচটাকে ফিনিশ করা। কারণ ঘরের মাঠে 3 পয়েন্ট আর্ন করা এবং টেবিল টপের যে পজিশন রয়েছে, সেই পজিশনটাকে একটু শক্তপোক্ত করার যে সুযোগ আপাতত ওড়িশার সামনে রয়েছে, সেটা ওড়িশা কখনোই হাতছাড়া করতে চাইবে না। এবং ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাল্টিপল ডেফিসিয়েন্সিস রয়েছে, বাট কোথাও যে প্লেয়িং স্টাইল রয়েছে, বা রাদার বলা ভালো যে প্লেয়িং যে অ্যাপ্রোচটা রয়েছে, যে ডিফেন্সিভ ফুটবল, যে কোথাও নেগেটিভ ফুটবল নিয়ে আমরা বারবার কথা বলছি, সেখান থেকে পুরোপুরিভাবে একটা উলটপুলটের ম্যাচ কিন্তু এই ম্যাচটা মানে করে দেওয়ার সম্ভাবনা একটা ভীষণভাবে প্লেয়ারদের মধ্যে দেখা দিতে পারে। সেটা হবে কি হবে না সেটা পরের ব্যাপার, বিভিন্ন রকম ডেফিসিয়েন্সিস রয়েছে, সেইগুলোকে কাটিয়ে ইস্টবেঙ্গল কতটা ফিরতে পারবে, কতটা আবারও ওড়িশাকে একটা ঝটকা দিতে পারবে। অ্যাটলিস্ট যদি ইস্টবেঙ্গল ম্যাচটা ড্রও করে, তাহলেও সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, এবং বাকি যেটা বললাম যে ওড়িশার কাছাকাছি যে টিমগুলো রয়েছে তাদের জন্য ভালো হবে। তো ম্যাচের যে রেজাল্ট বা ম্যাচের যে পুরো গতি প্রকৃতি, সেটা কিন্তু দুটো টিমের ভাগ্য লিখনে ভীষণভাবে হেল্প করবে। এবার যদি বলি যে দুটো টিমের বেস্ট 11 কী হতে পারে, এবং এর সাথে একটা জিনিস বলে রাখা ভালো, টিমের সাথে কিন্তু হরমনজোত সিং খাবরা ট্রাভেল করেছে। তো কোথাও একটা এক্সপেকটেশন রয়েছে যে কালকের ম্যাচে হয়তো খাবরাকে পাওয়া গেলেও যেতে পারে, তবে স্টার্টিং 11-এ না থাকলেও যদি বেঞ্চে থাকে পরবর্তীতে যদি আসে, সেটা কতটা টিমের কাজে লাগবে সেটা তো অবশ্যই পরের ব্যাপার। যদি বেস্ট 11-এর কথা বলি, তাহলে ওড়িশা এফসি অবশ্যই তাদের যেটা বেস্ট 11 রয়েছে, সেখানে গোলে অমরিন্দর সিং, রাইট ব্যাকে আমাই রানাওয়াড়ে, লেফট ব্যাকে জেরি লালরিনজওয়ালা, দুজন সেন্টার ব্যাকে। এই ক্ষেত্রে কি হবে কালকের ম্যাচে, ভীষণভাবে কিন্তু একটা টাফ জায়গা। হয়তো নরেন্দর গেহলট ফিরতে চলেছে, যেহেতু আহমেদ জাহু ফিরবে, কিন্তু নরেন্দর গেহলটের সাথে পার্টনার কে হবে, মুর্তাদা ফল ওর কার্লোস দেলগাডো। আমি কোথাও কালকের ম্যাচে কার্লোস দেলগাডোকে এগিয়ে রাখবো, কারণ মুর্তাদা ফলকে ম্যাক্সিমাম ম্যাচে আমি দেখেছি যে লোবেরা কিন্তু বেঞ্চ থেকে স্টার্ট করাচ্ছেন, এবং ডিফেন্সিভ ব্লকার পজিশনে আহমেদ জাহুর সাথে পুইটিয়া, অ্যাটাকিং মিডফিল্ডে প্রিন্সটন রেবেলো
লেভেলেও কিন্তু লাস্ট ম্যাচটা খুব আহামরি খেলেনি, ওর থেকে কিন্তু লেনি অনেক বেটার খেলেছিল। তো এমনও হতে পারে যে লেনির সাথে জাহুকে জুড়ে দিয়ে পুইটিয়াকে তিনি একটু আপফ্রন্টে ঠেলে দিলেন, সেটাও কিন্তু হবে। আপফ্রন্টে অবভিয়াসলি এখানে কোনো সন্দেহের জায়গা নেই, দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণের সাথে ইসাকা রালতে, এটা কোথাও ওড়িশার জন্য বেস্ট 11 হতে পারে। যে ফার্স্ট হাফে যদি তোমাকে কোথাও গেমটাকে কিল করতে হয়, তাহলে এরকম একটা স্ট্র্যাটেজি অবশ্যই কিন্তু ওড়িশা এফসি লোবেরা তিনি কিন্তু নেবেন। এবং ইস্টবেঙ্গল তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওড়িশার যে অ্যাটাকগুলো উঠে আসবে সেটাকে আগে কনজিউম করা এবং তারপর পাল্টা কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার যে চান্স রয়েছে সেটাকে বাড়ানো। চান্স তো ইস্টবেঙ্গল অনেক ক্রিয়েট করছে, বাট ফিনিশটা কিন্তু অনেক কম হচ্ছে। সেই জায়গাটা ইস্টবেঙ্গলকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে এখানে ক্লেটন সিলভা এবং তার সাথে ফোর্বস, যাকে একদমই ছন্দে পাওয়া যাচ্ছে না, সেই প্লেয়ারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে থাকবে। যতই এখনও অবধি একটা কথা বলা হোক যে এই সিগনেচারটা ফেল্ড সিগনেচার, সিজন শেষে বোঝা যাবে ফেল্ড সিগনেচার না মডারেট সিগনেচার হয়েছে, বাট তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে, গোল এবার করতে হবে, সময় কিন্তু এসে গেছে। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বেস্ট 11 যেটা হতে পারে সেখানে অবশ্যই গোলে প্রভসুকন সিঙ্গিল, রাইট ব্যাকে হয়তো সেই মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে নিশু কুমারী স্টার্ট করবে। কেন আমি সিরিয়াসলি জানি না, বাট এই দুজনকে খুব একটা নির্ভরতা দিতে দেখছি না। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ প্লেয়ারে অবভিয়াসলি লালচুং নুঙ্গার সাথে কিন্তু আলেকজান্ডার প্যান্টিচ, যেহেতু হিজোজি ম্যার নেই, সো কোথাও প্যান্টিচকে কিন্তু আরও অনেক অনেক দায়িত্ব কালকের ম্যাচে নিতে হবে। ডিফেন্সিভ ব্লকার পজিশনে সেখানে সৌভিক চক্রবর্তী এবং তার সাথে ভিক্টর ভাস্কুয়েজ, কারণ ভিক্টরকে এরকমই একটা রোলে আমরা খেলতে দেখছি, সেটা কতটা টিমকে হেল্প করছে জানি না, বাট ওই প্লেয়ারটা যদি আরেকটু আপফ্রন্টে খেলে আরও কিন্তু চান্স ক্রিয়েট করতে পারবে। তো সেই জায়গাতে ওকে অনেক বেশি ডিফেন্সিভ ওয়ার্কলোড নিতে হয়েছে, যেটা ওর যে প্লেয়িং স্টাইল রয়েছে তার সাথে কিন্তু খুব একটা ম্যাচ করছে না। অ্যাটাকিং মিডফিল্ডে কত ম্যাচের মতো একইভাবে ক্লেটন সিলভা, রাইটে মহেশ, লেফটে নন্দা এবং অবশ্যই সেন্টার ফরওয়ার্ডে কিন্তু ফেলিসিও ব্রাউন ফোর্বস। এবং দেখা যাক এই যদি ফরমেশন থাকে তাহলে কীভাবে ইস্টবেঙ্গল এই জায়গা থেকে ম্যাচটা বার করে, সেটাই হবে সবচেয়ে বড় টকিং পয়েন্ট, চ্যালেঞ্জিং একটা জায়গা। যদি হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো বুস্ট পাবে, কারণ এটা একটা যথেষ্ট ভাইটাল ম্যাচ রয়েছে। এবং জিতলে আমি বলবো ইস্টবেঙ্গল কিন্তু টপ 6-এর যে টপ কন্টেন্ডার জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল একইভাবে লাস্ট ম্যাচ অবধি কন্টিনিউয়াসলি ফাইট করতে করতে এগিয়ে যাবে। সো যাই হোক, দেখা যাক কালকের ম্যাচে কী হয়। ম্যাচের শেষে আবারও এই ম্যাচটা নিয়ে ডিটেলসে কথা বলা যাবে। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।